আলোচনা করব জিওগ্রাফি সাবজেক্টে 2018 সালে যে সমস্ত শর্ট প্রশ্নগুলি এসেছিল সেগুলিকে নিয়ে। তার আগে আমি সমস্ত স্টুডেন্টের উদ্দেশ্যে বলবো, যারা একাদশ শ্রেণীতে পড়ো, ভূগোল সহ অন্যান্য বিষয়বস্তুগুলি সুন্দরভাবে বুঝতে এবং সাজেশন নোটের জন্য আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করো। দেখো, প্রথমে ছিল সঠিক উত্তরটি বেছে নাও, সকল প্রশ্ন আবশ্যিক। নিচের কোনটি ভূগোল শাস্ত্রের একটি শাখা নয়? জলবায়ু বিদ্যা, ভূমিরূপবিদ্যা, জলবিজ্ঞান এবং নৃতত্ত্ব বিজ্ঞান। উত্তর হবে জলবিজ্ঞান। মহাসাগরের ভূত্বক যে শিলার দ্বারা গঠিত তা হলো কি? গ্রানাইট, ব্যাসাল্ট, স্লেট এবং বেলে পাথর। দেখো, এখানে উত্তর দেওয়াই রয়েছে ব্যাসাল্ট, কিন্তু আমরা বুঝেই নিই ব্যাসাল্ট কেন। দেখো, ভূমধ্যর ভাগকে আমরা প্রধানত তিনটি ভাগে ভাগ করি, সবাই জানো আশা করি। উপরের অংশটা রয়েছে কি? এই উপরের অংশটাকে বলা হচ্ছে ভূত্বক, তারপর রয়েছে গুরুমণ্ডল, তারপর রয়েছে কেন্দ্রমণ্ডল। এই ভূত্বককে আমরা দুই ভাগে ভাগ করি। একটি উপরের অংশটাকে বলা হচ্ছে শিয়াল এবং নিচের অংশটাকে বলা হচ্ছে সীমা। এই সীমা এবং শিয়াল দুটি পদার্থের ঘনত্ব অনুযায়ী একটি বিযুক্তি তল দ্বারা পৃথক হয়েছে। সেই বিযুক্তি তল নাম কি? কনরাড বিযুক্তি তল। এই বিযুক্তি তলকে বলা হচ্ছে কনরাড বিযুক্তি তল। তো এই শিয়াল স্তরটিকে আমরা কি বলবো? মহাদেশীয় ভূত্বক বলবো না মহাসাগরীয় ভূত্বক বলবো? এই শিয়াল স্তরটি মহাদেশীয় ভূত্বক নামে পরিচিত, মনে থাকবে। আর এই সীমা স্তরটি কি ভূত্বক নামে পরিচিত? মহাসাগরীয় ভূত্বক নামে পরিচিত। মহাসাগরীয় ভূত্বক। তার আগে একটু মনে রাখবে কি, ভূত্বক থেকে যত অভ্যন্তরে আমি যাব তত ভারী পদার্থ দ্বারা এই অভ্যন্তর ভাগ গঠিত হবে। আবার অভ্যন্তর থেকে যত উপরের দিকে যাব হালকা পদার্থ দ্বারা গঠিত হবে। তাহলে এই যে শিয়ালটাকে কি বললাম? মহাদেশীয় ভূত্বক। তাহলে মহাদেশীয় ভূত্বক সবথেকে হালকা আম্লিক জাতীয় গ্রানাইট শিলা দ্বারা কিন্তু গঠিত। কি বললাম? আম্লিক জাতীয় গ্রানাইট শিলা দ্বারা গঠিত। আর ক্ষারকীয় জাতীয় ব্যাসাল্ট শিলা দ্বারা গঠিত কি? এই মহাসাগরীয় ভূত্বক, যা সীমা নামে পরিচিত, মনে থাকবে। তারপর দেখো, পাত শব্দটি প্রথম ব্যবহার করেন কে? জেটি উইলসন, এ ওয়েবার, এল ওয়েগনার, জেটি হ্যাক। তারপর জেটি উইলসন। পৃথিবীর কোনটি মহিভাবক আলোড়নের সাথে সম্পর্ক যুক্ত নয়? ভূত্বক, গোস্ত উপত্যকা, ক্ষয়জাত পর্বত, ভঙ্গিল পর্বত। উত্তর ভঙ্গিল পর্বত। নিচের কোনটি একটি জীবন্ত আগ্নেয়গিরি? পোপো, 2 নম্বর ফুজিয়ামা, কাকাতোয়া, ভিসুভিয়াস। দেখো, জীবন্ত আগ্নেয়গিরি বলতে কি বুঝি? যে আগ্নেয়গিরিগুলি থেকে এখনও অগ্নুৎপাত হয় তাকে বলা হচ্ছে জীবন্ত আগ্নেয়গিরি। তারপর জীবন্ত আগ্নেয়গিরিগুলিকে আবার দুই ভাগে ভাগ করা যায়, আশা করি সবাই জানো, অবিরাম আগ্নেয়গিরি এবং সবিরাম আগ্নেয়গিরি। অবিরাম আগ্নেয়গিরি কাকে বলা হয়? যে সমস্ত আগ্নেয়গিরিগুলি থেকে এখনও অগ্নুৎপাত হয় সেই সমস্ত আগ্নেয়গিরিকে বলা হচ্ছে অবিরাম আগ্নেয়গিরি। আর যে সমস্ত আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত হয় কিন্তু বিশ্রাম নিয়ে, মানে কিছুদিন হলো তারপর কিছুদিন পর অগ্নুৎপাত হচ্ছে, সেই আগ্নেয়গিরিকে বলা হচ্ছে সবিরাম, মানে বিশ্রাম নিয়ে। তাহলে এই জীবন্ত আগ্নেয়গিরির উদাহরণ কি? পোপো, কাকাতোয়া, ফুজিয়ামা না ভিসুভিয়াস? ভিসুভিয়াস উত্তর হবে। দেখো, ভিসুভিয়াস হচ্ছে অবিরাম আগ্নেয়গিরির উদাহরণ। তারপর প্রশ্ন, পৃথিবীর মধ্যে সর্বাপেক্ষা অধিক ভূমিকম্প প্রবণ দেশ হলো? তোমরা আশা করি সবাই জানো, এটি কমেন্টে লিখে তোমরা পাঠাবে। আমি একটু হিন্টস দিয়ে দিচ্ছি। দেখো, জাপান হচ্ছে ভূমিকম্পের দেশ বলা হয়। জাপানে কি হয়? দিনে প্রায় 5 বার ভূমিকম্প হয়ে থাকে। তাহলে জাপানকে এই জন্য ভূমিকম্পের দেশ বলা হচ্ছে। কিন্তু ভূমিকম্প প্রবণ দেশ কোনটি? অধিক ভূমিকম্প প্রবণ দেশ কোনটি? ইন্দোনেশিয়া হবে না জাপান হবে? তোমরা করবে। নেক্সট দেখো, বেঙ্গুয়েলা হ্রদ দেখা যায় দক্ষিণ আফ্রিকার পশ্চিম উপকূলে, দক্ষিণ আফ্রিকার পশ্চিম উপকূলে, অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলে না ক্যালিফোর্নিয়ার উপকূলে?
তাহলে বেঙ্গলের ছবিতে দেখো, তাহলে তোমরা অপশন বলতে পারবে উত্তর কী হবে। উত্তর হবে দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে। নেক্সট, মধ্য আটলান্টিক সৌরশিলার উত্তরাংশের নাম কি? উইভিল, টমসন সৌরশিলা, ডলফিন সৌরশিলা, চ্যালেঞ্জার সৌরশিলা, ওয়াল ভিস সৌরশিলা। তাহলে উত্তর কী হবে সবাই বলতে পারবে? ডলফিন সৌরশিলা। নেক্সট, নিচের কোনগুলি সিলিকার সমৃদ্ধ সিন্ধুকত? টেরাপট ও গ্লোবিজারিনা সিন্ধুকত, টেরাপট, রেডিওলারিনান সিন্ধুকত, সি ডায়াটম ও রেডিওলারিনান সিন্ধুকত, ডি ডায়াটম গ্লোবিজারিনা সিন্ধুকত। এটি সিলিকার সমৃদ্ধ সিন্ধুকত রয়েছে আর এটি চুন জাতীয় সিন্ধুকত রয়েছে। তাহলে আমি চুন জাতীয় সিলিকনের নাম জানো সবাই আশা করি। চুন জাতীয় সিলিকনের নাম হচ্ছে কি বলো তো, কী হতে পারে? টেরাপট গ্লোবিজারিনা সিন্ধুকত হচ্ছে চুন জাতীয় সিন্ধুকত। তাহলে এখানে টেরাপট রয়েছে, চুন জাতীয় হবে না। তাহলে ডায়াটম কি জাতীয় সিন্ধুকত? গ্লোবিজারিনা চুন জাতীয় সিন্ধুকত। তাহলে টেরাপট গ্লোবিজারিনা হচ্ছে না, কারণ হচ্ছে কি এখানে টেরাপট রয়েছে, এখানেও টেরাপট রয়েছে। তাহলে চুন জাতীয় গ্লোবিজারিনা, এখানেও গ্লোবিজারিনা রয়েছে চুন জাতীয়। তাহলে এখানে অপশন রয়েছে কি ডায়াটম ও রেডিওলারিনান সিন্ধুকত। এটি হচ্ছে সিলিকা সমৃদ্ধ সিন্ধুকত। এইভাবে শর্ট প্রশ্নগুলো অনেক সময় বের করতে হয় অ্যান্সার। বাস্তববিদ্যা শব্দটি প্রথম ব্যবহার করেন কে? বাস্তববিদ্যা শব্দটি প্রথম ব্যবহার করেন কে? লিন্ডেম্যান, ট্রান্সলে, হেকেল এবং ওডাম। তাহলে উত্তর হবে কিন্তু হেকেল। নেক্সট, সবাই পারবে। প্রাথমিক খাদকের একটি উদাহরণ হলো মানুষ, ব্যাকটেরিয়া, বাঘ, হরিণ। তাহলে প্রাথমিক খাদক কাকে বলা হয়? তোমরা আশা করি জানো। আমি ব্যাখ্যা করব প্রাথমিক খাদক কাকে বলে এবং মৃতজীবী কাকে বলে, পরজীবী কাকে বলা হয়, খাদ্য শৃঙ্খল কাকে বলে নেক্সট ভিডিওগুলিতে। দেখো, প্রাথমিক খাদকের একটি উদাহরণ হচ্ছে হরিণ। অগভীর সমুদ্রের বাস্তুতন্ত্রকে বলা হয় কি? নেরিটিক বাস্তুতন্ত্র, পিলাজিক বাস্তুতন্ত্র, লোটিক বাস্তুতন্ত্র, লেন্টিক বাস্তুতন্ত্র। তোমরা কমেন্টে লিখে পাঠাবে এই অ্যান্সারটা। তারপর নেক্সট, জলবিদ্যুৎ হলো একটি প্রবাহন সম্পদ, সঞ্চিত সম্পদ, সামাজিক সম্পদ এবং সাংস্কৃতিক সম্পদ। দেখো, জলবিদ্যুৎ কখনো সাংস্কৃতিক সম্পদ হতে পারে না, সামাজিক সম্পদ হতে পারে না, সঞ্চিত সম্পদ না প্রবাহমান সম্পদ। জলবিদ্যুৎ হচ্ছে প্রবাহমান সম্পদ। আয়রন উড পাওয়া যায় নিরক্ষীয় চিরহরিত অরণ্যে, ভূমধ্যসাগরীয় অরণ্যে, স্থলবর্গীয় অরণ্যে না পর্ণমোচী অরণ্যে। তাহলে আয়রন উড হচ্ছে আয়রন উড, রোজ উড, মেহগুনি, এই সমস্ত অরণ্য হচ্ছে নিরক্ষীয় চিরসবুজ অরণ্য। অস্ট্রেলিয়ায় নাতিশীতোষ্ণ তৃণভূমি কী নামে পরিচিত? তা হলো ভেল, ডাউনাস, স্টেপ এবং ক্যাম্পস। তাহলে উত্তর কী হবে? ডাউনাস না ভেল? ডাউনাস। নিচের কোনটি পিলেজিক জাতীয় মাছ? তাহলে পিলেজিক মাছ জাতীয় মাছ কি? কোয়াড, টুনা, হেরিং, হ্যালিবার্ট। তাহলে পিলেজিক জাতীয় মাছ হচ্ছে কি? হেরিং। তারপর দেখো, অস্ট্রেলিয়ার পশ্চিমাংশে রয়েছে বনভূমি, মরুভূমি, পর্বত, তৃণভূমি। তোমরা এটা কোর্টে পাঠাবে অ্যান্সার কমেন্ট বক্সে। নেক্সট, ভাগড়া নাঙ্গল পরিকল্পনার সাহায্যে জলসেচ করা হয় উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ না পাঞ্জাবে? ভাগড়া নাঙ্গল পরিকল্পনা সবাই জানো, আশা করি উত্তর দিতে পারবে পাঞ্জাবে। নিচের আকরিকগুলির মধ্যে কোনটি লোহা আকরিক নয়? লিগনাইট, লিমোনাইট, ম্যাগনেটাইট, হেমাটাইট। তাহলে আমি যদি বলি কোনটি বলছে এখানে কোনটি লোহা আকরিক নয়, লোহা আকরিক নয়, তাহলে কোনটি? লিগনাইট। কেন অ্যান্থ্রাসাইট, লিগনাইট, বিটুমিনাস, পিট হচ্ছে কয়লা আকরিকের উদাহরণ। নিচের দেশগুলির মধ্যে কোনটি থোরিয়াম উৎপাদনে শ্রেষ্ঠ? মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, কাজাখস্তান এবং ভারত। উত্তর হবে ভারত। একটি উল্লেখযোগ্য লৌহ সংকর ধাতু হলো কি? তামা, ম্যাঙ্গানিজ, অভ্র, থোরিয়াম। উত্তর হচ্ছে ম্যাঙ্গানিজ। নিচের প্রশ্ন দেখো, নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটি একটি
সম্পূর্ণ বাক্যে উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্যাঞ্জিয়া নামক বৃহৎ প্রাচীন ভূখণ্ডের উত্তর ও দক্ষিণ অংশটির নাম উল্লেখ করো। দেখো প্যাঞ্জিয়া কাকে বলা হয়? আমরা 11-এ পড়েছি প্যাঞ্জিয়া কাকে বলে। আমি আবার বলে দিচ্ছি, সমস্ত ভূখণ্ডগুলি যখন কার্বনিফেরাসের যুগে কী ছিল, একসঙ্গে ছিল, অবস্থান করেছিল স্থল ভূখণ্ড, তখন তাকে কি বলা হচ্ছে? প্যাঞ্জিয়া। এবং জলভাগকে কি বলা হয়? প্যানথ্যালাসা। ছবিটার মাধ্যমে তোমরা বুঝতে পারছো। তো প্যাঞ্জিয়া নামক বৃহৎ প্রাচীন ভূখণ্ডের উত্তর অংশটি লরেশিয়া, কি বললাম? লরেশিয়া। এবং দক্ষিণ অংশটি গন্ডোয়ানা নামে পরিচিত। গন্ডোয়ানা ল্যান্ড নামে পরিচিত। গন্ডোয়ানা ল্যান্ড নামে পরিচিত। তারপর কর্নাট বিযুক্তি তল কি? আমি আগেই বলেছি কর্নাট বিযুক্তি তল শিয়াল এবং সীমা স্তরটি যে তল দ্বারা পৃথক হয়েছে তাকে বলা হচ্ছে কর্নাট বিযুক্তি তল। অংশটিকে শিয়াল ধরো ভূত্বককে দুটি ভাগে ভাগ করছি, উপরের অংশটি শিয়াল, নিচের অংশটি সীমা, তাহলে মিডিল অংশটি যে বিযুক্তি তল দ্বারা পৃথক তাকে বলা হচ্ছে কর্নাট বিযুক্তি তল। সুপ্ত আগ্নেয়গিরি কাকে বলা হয়? যে সমস্ত আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত হয়নি কিন্তু ভবিষ্যতে হতে পারে, অর্থাৎ সুপ্ত অবস্থায় রয়েছে, তাকে সুপ্ত আগ্নেয়গিরি বলা হয়। শিলাস্তরের নতি কাকে বলা হচ্ছে সেটা তোমরা করে পাঠাবে। শিলাস্তরের নতি কমেন্ট বক্সে লিখে পাঠাবে। সাহিত্য ভাঁজ কাকে বলা হয়? দেখো, সাহিত্য ভাঁজ বলতে আমরা কি বুঝি? ভাঁজের একটি বাহু অন্যটি বাহুর ওপর শায়িত অবস্থায় থাকলে, মানে ভাঁজের একটি বাহু যদি আরেকটি বাহুর ওপর শায়িত অবস্থায় থাকে তাহলে তাকে বলা হচ্ছে শায়িত ভাঁজ। শূন্যাক্ষর কোথায় অবস্থিত? শূন্যাক্ষর কিন্তু ভারত মহাসাগরে অবস্থিত। টেলিগ্রাফ মালভূমির অবস্থান উল্লেখ করো। টেলিগ্রাফ মালভূমি কিন্তু আটলান্টিক মহাসাগরে অবস্থিত। তারপর নেক্সট কোশ্চিন, উত্তর কোরিশীয় স্রোতের সঙ্গে যে শীতল স্রোত মিশেছে তার নাম কি? উত্তর কোরিশীয় স্রোতের সাথে যে শীতল স্রোত মিশেছে তার নাম হচ্ছে বেরিং স্রোত। মনে থাকবে, বেরিং স্রোত। দেখো, সম্পদের সংজ্ঞা দাও। অধ্যাপক জীবানমানের মতে পাশে দেখো, সম্পদ বলতে কোনো বস্তু বা পদার্থকে বোঝায় না। যে বস্তু বা পদার্থ মানুষের উপকারে লাগে সেই বস্তু পদার্থের উপকারিতা কার্যকারিতাই হচ্ছে সম্পদ। ধরো একটা পেন আমি পকেটে বা ব্যাগের মধ্যে রাখলাম, সেটা কিন্তু সম্পদ নয়। যখন পেনটা আমি লিখতে শুরু করলাম তখন কিন্তু সেটা কিন্তু সম্পদ। পরিবেশ মিত্র সম্পদ কাকে বলা হয়? যে সম্পদগুলি পরিবেশের কোনো ক্ষতি করে না সেই সমস্ত সম্পদগুলোকে বলা হচ্ছে পরিবেশ মিত্র সম্পদ। ভূমধ্যসাগরের চিরহরিত অরণ্যের অক্ষাংশ বিস্তার কত? ভূমধ্যসাগরের চিরহরিত অক্ষাংশের বিস্তার আশা করি সবারই জানা। কত বলো তো? সেটি হচ্ছে 30 থেকে 40 ডিগ্রি অক্ষাংশের মধ্যে ভূমধ্যসাগরীয় অরণ্য পরিলক্ষিত হয়। কী ধরনের মাছ গভীর সমুদ্রে বসবাস করে তার নাম লেখো। গভীর সমুদ্রে যে মাছ বসবাস করে সেটি হচ্ছে ডেমার্সাল মাছ। বাণিজ্যিক মৎস্য আহরণ কাকে বলা হয়? বাণিজ্যিক উদ্দেশ্যে যে মৎস্য আহরণ করা হয় তাকে বলা হচ্ছে বাণিজ্যিক মৎস্য আহরণ। জাপানের দুটি সমভূমির নাম করো। পোল্ডার ভূমি কি? পোল্ডার ভূমি তোমরা আশা করি জানো কি? ওলন্দাজ ভাষায় পোল্ডার শব্দটি অর্থ কিন্তু সমুদ্রগর্ভ থেকে উদ্ধার জমি, অর্থাৎ সমুদ্রগর্ভ থেকে উদ্ধার করা জমিকে বলা হচ্ছে এক কথায় পোল্ডার ভূমি। নিত্যবাহ কাল কাকে বলা হয়? যে খালে সারা বছর জল থাকে তাকে বলা হচ্ছে নিত্যবাহ কাল। অস্ট্রেলিয়ার সবচেয়ে উল্লেখযোগ্য কয়লা দুটি খনির নাম লেখো। লিখবে সিডনি, নিউকালস এদেশের বৃহত্তম কয়লা খনি। এছাড়া রোমা হবে, তাবুম হবে, হকউইট হবে, এগুলো হচ্ছে কয়লা খনি। পৃথিবীর সবচেয়ে উল্লেখযোগ্য তামা উৎপাদনকারী দেশ কোনটি? পৃথিবীর সবথেকে উল্লেখযোগ্য তামা উৎপাদনকারী দেশ হচ্ছে, আশা করি সবাই জানো, চিলি। তারপর দেখো, ম্যাঙ্গানিজের দুটি আকরিকের নাম লেখো। পাইরোলুসাইট, ব্রোনাইট এবং সাইলোমিলেন।
তারপর বিভাগ কয় কি কি প্রশ্ন